প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, 2025-এ যে নতুন সিলেবাস এসেছে তার সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত এবং তোমরা সেখানে জানো যে বাংলা সাহিত্য এবং সংস্কৃতের ওপরে বেশ জোর দেওয়া হয়েছে এবং 250 নম্বর তার জন্য বরাদ্দ করা হয়েছে, তাই তো? সেই জন্য আমরা আমাদের ক্লাস শুরু করে দিয়েছি ফিজিক্সওয়ালায় এবং আজকে আমরা পড়ব চৈতন্যপূর্ব মধ্যযুগের বাংলা সাহিত্য। দেখো, বাংলা সাহিত্যের যে হাজার বছরের ইতিহাস তাকে আমরা মোটামুটিভাবে 3টে ভাগে ভাগ করি, আদি, মধ্য এবং অন্তযুগ, তাই তো? এর মধ্যে মধ্যযুগ যে আছে সেইখানে WBCS এর সিলেবাসে যেরকম দিয়েছে তাকে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে চৈতন্য পূর্ব যুগ এবং আরেকটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। আজকে আমরা চৈতন্য পূর্ব যুগ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় এটা। এখন এই যে সিলেবাসটা আমাদের আছে, যেখানে বাংলা সাহিত্যের উপরে 70 নাম্বার আছে, তোমরা জানো সেই 70 নাম্বারের প্রথমে আমাদেরকে পড়তে হবে ভাষার সম্পর্কে, যে সাধু ভাষা এবং চলিত ভাষা এটা। আর একটা টপিক হচ্ছে বিভিন্ন উপভাষা, বাংলা ভাষার যে উপভাষাগুলো রয়েছে সেই উপভাষাগুলো, যেমন রাঢ়ী, বঙ্গালী ইত্যাদি। এবং তারপরে যে অংশটা আছে সেটা একটা বড় বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বড় এরিয়া এবং সেইখানে সম্পূর্ণ চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কালে একদম আমাদের শক্তি চট্টোপাধ্যায় পর্যন্ত, না শক্তি চট্টোপাধ্যায় পর্যন্ত নয় বোধহয়, বিষ্ণুদেব পর্যন্ত তোমাদের পাঠ্য আছে। কাজেই আমাদের প্রথম যে অংশগুলো সেটা হচ্ছে চর্যাপদ দেখা, এবং চর্যাপদের পরেই আমাদের যেখানে আসতে হবে সেটা হচ্ছে এই চৈতন্য পূর্ব মধ্যযুগের যে চৈতন্য পূর্ব অংশটা, সেখানে। এখন চৈতন্য পূর্ব যুগে আমরা যা যা সাহিত্যিক উপাদান পাচ্ছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, 2 নম্বর হচ্ছে বৈষ্ণব পদাবলী, 3 নম্বর হচ্ছে মঙ্গল কাব্য এবং 4 নম্বর হচ্ছে অনুবাদ সাহিত্য। এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসে ঢুকে পড়ি। মধ্যযুগ বলতে 1200 থেকে 1800 সাল পর্যন্ত এই যে সময়কালটা, একে বোঝানো হয়। একে আবার দুই ভাগে বিভক্ত করি আমরা সাধারণত, আদি মধ্যযুগ এবং অন্তমধ্যযুগ। হ্যাঁ, আদি মধ্যযুগ এবং অন্তমধ্যযুগে আদি মধ্যযুগ যেটা আমরা ধরবো সেটা একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এবং অন্তমধ্যযুগ একদম সমৃদ্ধ সাহিত্য ধারা যেটা 15 শতাব্দী পর্যন্ত সময়। এই যে অন্তমধ্যযুগ একদম আমরা 1800 পর্যন্তই ধরি, কিন্তু আমাদের সিলেবাসটা যেভাবে ভাগ করা হয়েছে সেই আদি মধ্যযুগ কিছু নেব একমাত্র যে নিদর্শনটা, এবং অন্তমধ্যযুগের যে সমৃদ্ধ সাহিত্য ধারা রয়েছে বাংলার তার মধ্যে কেবলমাত্র 15 শতাব্দী পর্যন্ত এই যে সময়কালটা, এটাই আমরা চৈতন্য পূর্ব যুগ হিসেবে আজকে আমরা পাঠ্য হিসেবে গ্রহণ করব। এবং এটা সিলেবাসের মধ্যে এইভাবেই দেয়া আছে যে চৈতন্য পূর্ব যুগের বাংলা সাহিত্য, ঠিক আছে, যার মধ্যে আমাদের কিছুটা আদি মধ্যযুগ এবং কিছুটা অন্তমধ্যযুগের পরে। এর তাহলে আমরা মাঝখানে রাখছি চৈতন্যদেবের জন্ম সময়টুকুকে। সেটা কখন? 1886 খ্রিস্টাব্দ, যখন চৈতন্যদেব জন্মেছিলেন, এবং তার তিরোধান হচ্ছে 1534 খ্রিস্টাব্দ। চৈতন্য পূর্ব বাংলা সাহিত্যের 3টি ধারা, যেমন বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য এবং অনুবাদ কাব্য বা অনুবাদ সাহিত্য যেটা বলছিলাম। চৈতন্য পূর্ব যুগে আমরা বাংলা সাহিত্যের 3টে ধারা দেখতে পেলাম, একটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য, একটা হচ্ছে মঙ্গল কাব্য এবং একটা হচ্ছে অনুবাদ সাহিত্য। মনে রাখতে হবে এই সমস্ত কথাই কিন্তু হচ্ছে বাংলায় লিখিত সাহিত্য সম্পর্কে। বাঙালির লেখা সংস্কৃত কাব্যও কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আমরা এর মধ্যে গণ্য করব না। এই বৈষ্ণব পদাবলী আমরা যখন পড়ব, আমরা বিদ্যাপতি এবং চণ্ডীদাস থেকে পড়ব। আমি কিন্তু বলে রাখছি, আমাদের এই বাংলাতেই কেঁদুলিতে বসে জয়দেব লিখেছিলেন মধুর কান্ত পদাবলী।
কিন্তু সেটা আমরা এখানে গণ্য করছি না, যেহেতু সেটা সংস্কৃততে লেখা ছিল, জয়দেবের গীত গোবিন্দ। প্রথমেই পরিষ্কার করে নিলাম। এবারে চলো আমরা প্রথম যে টপিক সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করব। এই যে ছবিটি দেখছো, এটি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের প্রাক চৈতন্য যুগে যে একমাত্র বাংলা আখ্যান কাব্য তা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। একে আমরা আখ্যান কাব্য বলতে পারি, এর মধ্যে একটা কাহিনী তথা আখ্যান রয়েছে। বৌদ্ধ সহজিয়ার সঙ্গীত, এখানে ঔকারগুলো একদমই পড়ে না, খুব মুশকিল। সহজিয়ার সঙ্গীত সংগ্রহ চর্যাপদ, আমরা জানি প্রথম যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এবং তারপরে বাংলা ভাষায় আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। এটা কবে কোথা থেকে পাওয়া যায়? 1909 সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ অবিভক্ত বাংলা, তখন তো বাংলা বিভক্ত হয়নি, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোকের গোয়াল ঘর থেকেই কাব্যের একমাত্র খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেন। একটাই পুঁথি পাওয়া গেছে এবং সেটা এই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে পাওয়া গেছে, যিনি হচ্ছেন বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী। বসন্ত রঞ্জন রায় তার আসল নাম। সাহিত্য পরিষদ থেকে তাকে এই বিদ্যুৎ বল্লভ উপাধি দেয়া হয়েছিল। তারই সম্পাদনায় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তাহলে আমরা খুব মূল্যবান একটি পুঁথি পেলাম। যদি না পেতাম, শ্রীকৃষ্ণ কীর্তন যদি আবিষ্কৃত না হতো, তাহলে চর্যাপদ আদি যে বাংলা সাহিত্য এবং তারপরে অন্তযুগ, এর মাঝখানে যে মিসিং লিঙ্কটা সেটা কিন্তু আর পাওয়া যেত না। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে এই মিসিং লিঙ্কটা, যে আদি মধ্যযুগের সাহিত্যের একমাত্র নিদর্শন। বাংলা সাহিত্যে একটা সময় যখন তুর্কি আক্রমণ হয়েছিল, সেই তুর্কি আক্রমণ সময় এখানে বাংলায় কোনো সাহিত্য রচিত হয়নি। একে বাংলা সাহিত্যের বন্ধা যুগ বা অন্ধকার আচ্ছন্ন যুগ বলে। তার পরবর্তীকালে কিন্তু আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন পেলাম। সেই জন্যই চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের মাঝখানে আমাদের যে সময়টা, সেই সময়কার আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পাই না। একে বাংলা সাহিত্যের বন্ধা যুগ বা অন্ধকার আচ্ছন্ন যুগ বলা হয়। এই কাব্যের নামকরণ শ্রীকৃষ্ণ কীর্তন করলেও পুঁথির মধ্যে থেকে একটা চিরকুট পাওয়া গেছিল। সেই চিরকুট থেকে জানা যায় কাব্যটির নাম সম্ভবত ছিল কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ, ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাস তার আত্মপরিচয় এরকম কিছু দেননি, আত্মপরিচয় বা জীবন কথা এসব কিছু পাওয়া যায়নি। ফলে কিন্তু তার প্রকৃত পরিচয় আমরা জানতে পারি না, কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন। কাব্যে যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা পাওয়া গেছে, সেইখানে একাধিক ভণিতা পাওয়া গেছে। এর মধ্যে 298 বার বড়ুচণ্ডী দাস এই ভণিতাটা ব্যবহার তিনি করেছেন। ডক্টর মিহির চৌধুরী কামিল্লা, চয় ঔকার হবে এটা, মিহির চৌধুরী কামিল্লা মনে করেন তার প্রকৃত নাম হচ্ছে চণ্ডীদাস এবং বড়ু হচ্ছে তার কৌলিক উপাধি। কৌলিক মানে কি? কুলের, তার কুলের উপাধি। তারা বাড়ুজ্যে বা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখান থেকে অপভ্রংশ হয়ে এই বড়ু চণ্ডীদাস কথাটা এসেছে। দেখো, যেহেতু বড়ু চণ্ডীদাসের আত্মপরিচয় তেমন আমরা কিছু পাই না, তার সম্পর্কে জানতে পারি না, আর চণ্ডীদাস বাংলায় খুব বিখ্যাত, একাধিক পদাবলী, তার নামে প্রচুর কবিতা, প্রচুর পদ মানুষের মুখে মুখে ফিরেছে, এত জনপ্রিয়। কাজেই একাধিক চণ্ডীদাস নিয়ে কিন্তু বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা খুব বিখ্যাত একটি সমস্যা। এই চণ্ডীদাস সমস্যার উৎপত্তি হয়েছে যে কোন চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছিলেন, কোন চণ্ডীদাস পদাবলী লিখেছিলেন, কোন চণ্ডীদাস সহজিয়া চণ্ডীদাস, এইরকম ভাবে একটা প্রকৃষ্ট একটা গন্ডগোল শুরু হয়েছে বাংলা সাহিত্যে, যেটা একটা আলাদা টপিক হিসেবে আমরা পড়তে পারবো। তবে এই চণ্ডীদাস সম্পর্কে পণ্ডিতেরা যেটা সিদ্ধান্ত করেছেন যে তিনি সম্ভবত
সম্ভবত নয়, তিনি চৈতন্য পূর্ববর্তীকালের মানুষ, সম্ভবত পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে তিনি জীবিত ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচণ্ডী দাস বাঁকুড়া জেলার ছাতনার অধিবাসী ছিলেন এবং তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। এই বাসুলী দেবী কিন্তু আসলে শক্তি দেবী, তিনি চণ্ডী। আবার কেউ কেউ মনে করেন অবশ্য তিনি মনসাও হতে পারেন। এবং এই দেবীর পূজায় গাওয়ার জন্য, গীত হওয়ার জন্য তিনি এটি স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে লিখেছিলেন, এরকমও অনেকে অনুমান করেন। এই শ্রীকৃষ্ণ কীর্তন সেই উদ্দেশ্যেই লেখা। এখন শ্রীকৃষ্ণ কীর্তনের গল্পটা কি জানো তো? এটা নাটকের মতন করে লেখা, সংলাপের মধ্যে দিয়ে রাধা বলছে, কৃষ্ণ বলছে, বড়াই বলছে, এরকম ভাবে লেখা। তো তিনটে প্রধান চরিত্র আছে, রাধা, কৃষ্ণ এবং বড়াই। ভগবান বিষ্ণু তিনি কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলেন এবং বড়াইয়ের সহায়তায়, বড়াই মানে হচ্ছে বড় আই, মানে মায়ের মতন ঠাকুমা জাতীয় কিছু, কুট্টনি চরিত্র বলা হয় তাকে। এবং এই বড়াই রাধার সঙ্গে কৃষ্ণের মিলনে সহায়তা করেছিলেন, কারণ রাধা ছিলেন নপুংসক আইহনের স্ত্রী এবং রাধা এত সুন্দরী, এমন সুন্দর একটি মেয়ে, তার জীবন যৌবন বৃথা যাবে দেখে বড়াই চেয়েছিলেন কৃষ্ণের সাথে রাধা মিলিত হোক। এই জন্য তিনি কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের দৌত্য করেন, রাধার কাছে কৃষ্ণের দূতি হয়ে আসেন এবং তারই একান্ত প্রচেষ্টায় রাধা কৃষ্ণের মিলন হয়। এখানে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে রাধা এবং কৃষ্ণ কিন্তু দুটো লৌকিক নায়ক নায়িকা, দুটি গ্রাম্য যুবক যুবতী, এবং তাদের মধ্যে যেরকম ভাবে মিলন হয়, ঝগড়া হয়, এই সমস্ত কিছুই কিন্তু খুব বিশ্বাসযোগ্যভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তুলে ধরা হয়েছে। কাব্যের প্রধান তিনটে চরিত্র আমি বললাম, রাধা, কৃষ্ণ এবং বড়াই। আর 13টা খণ্ডে এই কাব্য বিভক্ত। কি? জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভাঁড় খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড এবং রাধা বিরহ খণ্ড। এই রাধা বিরহকে বলা হয় অথ রাধা বিরহ। অথ রাধা বিরহ। দেখো এই 12টা যে আছে তাদের খণ্ড নাম থাকলেও রাধা বিরহের সঙ্গে কিন্তু খণ্ড কথাটা যুক্ত নেই, কেননা এর শেষ পাতাগুলো পাওয়া যায়নি। এই জন্য অনেকে রাধা বিরহকে প্রক্ষিপ্ত বলেন, মানে পরে এটা যোগ করা হয়েছে, লিখে যাননি কবি। কিন্তু রাধা বিরহ যে প্রক্ষিপ্ত নয়, কাব্যের স্বাভাবিক পরিণতি হিসেবেই রাধা বিরহ এসেছে, তাও পণ্ডিতেরা প্রমাণ করেছেন। এবং যখন শ্রীকৃষ্ণ কীর্তনের আলাদা টপিক সম্পূর্ণ স্বতন্ত্রভাবে পড়া হবে বা আমরা যখন পড়ব, তখন আমরা এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এবারে গল্পটা সম্পর্কে তোমাদের একটু সংক্ষেপে বলে রাখি। জন্মখণ্ড, যেখানে কৃষ্ণের জন্ম হচ্ছে এবং রাধার জন্ম হচ্ছে। তাম্বুল খণ্ড, এখানে রাধা কৃষ্ণ দুজনেই যৌবনে উপনীত। রাধার কিন্তু বিয়ে হয়ে গেছে আইহন ঘোষের সঙ্গে, সে একজন গোয়ালিনী, সে দুধ, দই, ক্ষীর, ননি এগুলো বিক্রি করতে মথুরার বাজারে যায়। সেইখানে ওত পেতে বসে থাকে কৃষ্ণ রাস্তার মাঝখানে। সে রাধাকে দেখে, তার ভালো লাগে এবং রাধার সঙ্গে তাকে পাহারা দিয়ে নিয়ে যায় একজন অভিভাবক গোছের, তিনি হলেন বড়াই বুড়ি। বড়াই বুড়ি কিরকম দেখতে? একদম বুড়ি কুজো, এইরকম কুৎসিত দেখতে, খুব একটা ভালো দেখতে নয়। এই বড়াইকে কৃষ্ণ পাকড়াও করে যে রাধার কাছে প্রেম প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য, তার জন্য তাকে পান দিয়ে পাঠায়। এই পান নিয়ে রাধার কাছে বড়াই যখন কৃষ্ণের প্রেমের প্রস্তাব নিয়ে যায়, তখন রাধা তাকে পদাঘাত করে এবং যার পর নাই কটু কথা বলে। এটাই তাম্বুল খণ্ডের বিষয়বস্তু, মানে প্রথম প্রেম নিবেদন। তারপরে হচ্ছে দান খণ্ড। এই যে বললাম রাধা তো মথুরার হাটে ক্ষীর দধি বিক্রি করতে যান এবং কৃষ্ণ সেইখানে সেই রাস্তার ধারেই থাকেন। বড়াইকে এতখানি অপমান করায় বড়াই খুব ক্ষুব্ধ হলেন এবং কৃষ্ণর সঙ্গে পরামর্শ করলেন। মাঝ রাস্তায় কৃষ্ণ দানি সেজে বসে রইলেন এবং রাধা যে ক্ষীর দধি বিক্রি করতে যাচ্ছে সেই জন্য তার কাছে দান চাইলেন, যে ট্যাক্স দাও,
কি ট্যাক্স দেবে না, দানির সঙ্গে তাকে মিলিত হতে হবে। তাই ছলে বলে কৌশলে রাধার সঙ্গে কৃষ্ণ বারবার মিলিত হয়েছেন। তাই কৃষ্ণের চরিত্রের মধ্যে একটা লাম্পট্য, একটা অমার্জিত গ্রাম্যতা আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে দেখতে পাই। তারপরে নৌকাখণ্ড। নৌকাখণ্ড খুব বিখ্যাত, বৈষ্ণব পদাবলীতেও নৌকা বিলাস খুব বিখ্যাত একটি পালার অংশ, যেখানে রাধা এবং তার সখীরা নৌকা করে যমুনা পার হতে হবে, তো মথুরায় ক্ষীর দধি বিক্রি করতে যাওয়ার জন্য সেই নৌকার ঘাটে নৌকা নিয়ে বসে আছেন কৃষ্ণ। রাধা এবং তার সখীরা যখন সেই নৌকায় উঠলেন, কৃষ্ণ মাঝ নদীতে গিয়ে সেই নৌকো ডুবিয়ে দিলেন। রাধা প্রাণ ভয়ে যখন চিৎকার করছে, তখন কৃষ্ণ উপকারের ছলে তাকে এসে জড়িয়ে ধরলেন এবং সেইখানে নৌকা বিলাস বা জলের মধ্যে যে মিলন সেইটা হলো। এটাই হচ্ছে নৌকাখণ্ডের গল্প। এরপরে হচ্ছে ভারখণ্ড। এইবার রাধাও বুঝতে পারছেন যে কৃষ্ণ তার পিছনে পিছনে ঘুরছে এবং তার জন্য তাকে ছলে বলে কৌশলে ভোগ করতে চাইছে। রাধাও তখন তার স্বার্থ সিদ্ধির কথা ভাবলেন এবং বললেন, এই যে আমি ক্ষীর দই বয়ে নিয়ে যাচ্ছি, তুমি একটু বয়ে দাও, ভার বহন করো। কৃষ্ণ ভার বহন করলেন, বিনিময়ে রাধাকে তিনি পাবেন। এই হলো ভারখণ্ড। মথুরার রাস্তায় প্রচন্ড তাপ, রোদ্দুর, ছাতা ধরো মাথায়, কৃষ্ণ ছাতা ধরলেন। এটা হচ্ছে ছত্রখণ্ড। তারপরে বৃন্দাবন খণ্ড, যেখানে আমরা সেই বিখ্যাত বস্ত্রহরণের পালা দেখতে পাই এবং সেই যমুনা নদীতে বাসা বেঁধেছিল কালীয় নাগ তার সাঙ্গপঙ্গ নিয়ে, তাদেরকে কৃষ্ণ দমন করেন। কালীয় দমন খণ্ড। বস্ত্রহরণ খণ্ড, সরি বৃন্দাবন খণ্ডতে ওটা নেই, বৃন্দাবন বস্ত্রহরণ খণ্ডে আছে বস্ত্রহরণ। হার খণ্ড, যেখানে একটা হার ছিল এবং রাধার একটা হার ছিল এবং কৃষ্ণ সেটা চুরি করে নিয়েছেন বলে রাধা যশোদা মায়ের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন যে তোমার ছেলে আমার হার চুরি করে নিয়েছে। এটা হচ্ছে হারখণ্ডের ঘটনা। তাতে কৃষ্ণ রেগে গিয়ে তাকে মদন বাণ ছুড়েছিলেন। এতদিন পর্যন্ত কিন্তু রাধা এবং কৃষ্ণের মধ্যে খুব একটা প্রেম ভাব ছিল না, ছিল কামনা। রাধাকে কৃষ্ণ কামনা করেছিল এবং বিনিময়ে রাধাও কৃষ্ণকে ধীরে ধীরে কামনা করতে আরম্ভ করেছিল। কিন্তু এই যে কৃষ্ণ তাকে বাণ মারলো, এই বাণ মারার ফলে কি হলো, মদন বাণ লাগার ফলে রাধা কিন্তু সম্পূর্ণ কৃষ্ণমুখী হতে শুরু করলেন, তার মধ্যে কৃষ্ণ প্রেম জন্মালো। এরপরে পাবো আমরা বংশীখণ্ড, যেখানে কৃষ্ণের বাঁশি বাজে এবং রাধার কোনো কাজে মন লাগে না, তার সমস্ত মন প্রাণ ওই বাঁশির দিকে পড়ে থাকে। তারপরে কৃষ্ণ সেই অক্রূরের সংবাদ আসবে এবং তিনি মথুরায় চলে যাবেন অথই বিরহের মধ্যে রাধাকে ভাসিয়ে রেখে, এবং তার ফলে কাহিনীটি খুব স্বাভাবিকভাবেই আসছে অথ রাধা বিরহ। তাহলে আমরা বুঝতে পারছি যে রাধা বিরহ খুব স্বাভাবিক পরিণতি হিসেবেই কাব্যের মধ্যে এসছে। এখন কাব্যের আঙ্গিকে লেখা হলেও এটা কিন্তু আখ্যানধর্মী, এখানে কিন্তু একটা পুরো গল্প রয়েছে। গল্পের মধ্যে দিয়ে দুটো চরিত্রের ক্রমবিকাশ রয়েছে, রাধা চরিত্রের ক্রমবিকাশ এবং কৃষ্ণ চরিত্রের পরিণতি। যে কৃষ্ণ রাধাকে ভোগ করে 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 রাধার থেকে সরেই গেলেন, আর তার রাধার কথা মনে থাকলো না, আর রাধা কৃষ্ণ বিমুখ হওয়া সত্ত্বেও কৃষ্ণের সঙ্গে মিলিত হতে 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 কৃষ্ণমুখী হয়ে গেলেন যখন কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেল এবং তিনি অথই বিরহের সাগরে ভেসে গেলেন। তাহলে আমরা এখানে দেখছি একটা নাট্যধর্মিতা, একটা আখ্যান ধর্মিতা প্রকাশ পাচ্ছে এবং এতে প্রাচীন বাংলা নাটকের একটা আভাস আমরা পাচ্ছি। একটা সময় স্থূল রঙ্গরসের ধামালি গান প্রচলিত ছিল বাংলায় এবং মনে হয় সেইখান থেকেই এর আখ্যান ভাগটি গ্রহণ করেছিলেন কবি। কেননা বঙ্গের সম্পর্কে, বাংলা সম্পর্কে বলা হয় কানু ছাড়া গীত নাই। জানো তো, কানু ছাড়া গীত নাই। এখানে আমরা দেখব বাংলা সাহিত্যের আগেও, বা আমি কি বললাম যে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি এবং এখানে যে যুগবিভাগ হয়েছে সেটা কেবলমাত্র বাংলা সাহিত্যের উপর ভিত্তি করে, কিন্তু তার আগে কি বাঙালি আর কিছু লেখেনি? লিখেছে। আমরা যদি সদুক্তি কর্ণামৃত দেখি, আমরা যদি সুভাষিত রত্নকোষ দেখি, কবীন্দ্র বচন সমুচ্চয় দেখি,
এইগুলো তো আছে, এখানে ছোট ছোট শ্লোকের মধ্যে আমরা রাধাকৃষ্ণের কথা পাই। তাছাড়াও জয়দেব একটি গোটা কাব্যই লিখে ফেলেছেন, গীত গোবিন্দ, সেটাও রাধাকৃষ্ণ নিয়ে। রাধাকৃষ্ণকে নিয়ে এই বাংলায় হাটে ঘাটে, হাটে মাঠে ঘাটে, মানুষের মুখে মুখে অজস্র গল্প, অজস্র গান প্রচলিত ছিল। এই জন্যই বলা হয় বাংলায় কানু ছাড়া গীত নাই। আর সেটাই আমরা দেখব বাংলা সাহিত্যের মধ্যেও কিভাবে প্রভাব ফেলছে। প্রথম আমরা পেলাম এই পথে শ্রীকৃষ্ণ কীর্তনকে, রাধা কৃষ্ণের প্রণয় কাহিনী নিয়ে লেখা প্রথম আখ্যানধর্মী একটি কাব্য, যার মধ্যে প্রাচীন নাটকের আভাস আমরা ফুটে উঠতে দেখি। এরপরে আমরা কাব্যের একটু নিদর্শন নেব যে কিরকম ছিল। যদিও কৃষ্ণ কীর্তন সম্পর্কে অভিযোগ করা হয় অশ্লীলতার দোষে দুষ্ট, গ্রাম্যতার দোষে দুষ্ট, এবং রাধা কৃষ্ণ চরিত্রের মধ্যে, বিশেষত কৃষ্ণ চরিত্রের মধ্যে লাম্পট্য, ভোগলিপ্সা এগুলো খুব বেশি মাত্রায় আছে। কিন্তু তা সত্ত্বেও বাংলা সাহিত্যের একটা অমূল্য সম্পদ শ্রীকৃষ্ণ কীর্তন। কেননা আদি রসকে আমাদের ভারতীয় সমাজ কখনোই খুব একটা দুষ্ট মনে করেনি, কখনোই তাকে ছিছিক্কার করেনি এবং অসুচি মনে করেনি। কেননা আমাদের মধ্যে একটা ভিক্টোরিয়ান সূচিবায়ুগ্রস্ততা সেটা কোনোদিনই ছিল না। এবং কিভাবে দেহের মধ্যে দিয়ে যেতে যেতেই দেহোত্তীর্ণ হতে হয়, মন্দির গাত্রের যে মিথুন মূর্তিগুলি, সেগুলোই মনে হয় তার সব থেকে বড় প্রমাণ। এবং কাব্যেও আমরা সেটা দেখব। দেখো বংশীখণ্ডে এসে রাধা কি বলছে, যা বলছে তা পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীরই মানে প্রতিধ্বনি। বলছে রাধা, দেখো, কেনা বাসি বায়ে বড়াই কালিনী নই কুলে, কেনা বাসি বায়ে বড়াই এ গোঠ গোকুলে। মানে বড়াই কে গো এমন বাঁশি বাজাচ্ছে? কালিন্দী মানে কালিন্দী, মানে যমুনার আরেক নাম কালিন্দী। সেই যমুনার নদীকূলে বসে কে বাঁশি বাজাচ্ছে? আর এই গোঠ, এই গোকুল, এই গোষ্ঠ গোকুলে বসে কে বাঁশি বাজাচ্ছে? আকুল শরীর মন, বেআকুল মন, বাঁশির শব্দে মোর আওলাইলো রান্ধন। আমার শরীর, আমার মন ব্যাকুল হয়ে যাচ্ছে, আকুল হয়ে যাচ্ছে ওই বাঁশির শব্দ শুনে, এবং আমার রান্না নষ্ট হয়ে যাচ্ছে, আমি রান্না করতে পারছি না। কে না বাঁশি বায়ে বড়াই সেনা কোন জনা, দাসী হুয়া তার পায়ে নিশিব আপনা। এমন সুন্দর বাঁশি যে বাজায়, আমি তার দাসী হয়ে তার চরণে আমি নিজেকে সমর্পণ করব। কে না বাঁশি বায়ে বড়াই চিত্তের হরিষে, তার পায়ে বড়াই মো কইল কোন দোষে। কে বাঁশি বাজাচ্ছে এমন করে? আমি তার কাছে কি দোষ করেছি যে সে আমার মন, আমার হৃদয় নিংড়ে নিংড়ে এরকম করে বাঁশি বাজাচ্ছে? অঝর ঝড়য়ে মোর নয়নের পানি, বাঁশির শব্দে বড়াই হারাইল পরাণী। আকুল করিতে কিবা আম্ভার মন, আম্ভার মানে আমার, বাজায় সুস্বর বাঁশি নন্দের নন্দন। আমার মনকে আকুল করার জন্যই নন্দের নন্দন মানে কৃষ্ণ এরকম বাঁশি বাজাচ্ছে। পাখি মহ তার ঠাই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেও পশি লুকাও। আমি যদি পাখি হতাম, আমি উড়ে গিয়ে তার পায়ে পড়তাম এক্ষুনি। আরে পৃথিবী তুমি ভাগ হয়ে যাও, আমি লুকাই, এই বাঁশির শব্দ আমি তো আর সহ্য করতে পারছি না। এরপরে দুটো লাইন দেখো, অসম্ভব ভালো। বন পড়ে আগো বড়াই জগজনে জানি, মোর মন পড়ে জেনহ কুম্ভারের পনি। মানে বনে যদি দাবানল লাগে, সারা পৃথিবী জানতে পারে, আগুন এইরকম ভাবে বাইরে দৃশ্যমান হয়, কিন্তু মানুষের মন কেমন করে পড়ে? সেখানে যদি আগুন লাগে, কুমোরের পন যেরকম, মানে মাটির ওপরে কিচ্ছু দেখা যায় না, ভিতরে আগুন ধিকি ধিকি ভাবে জ্বলে, এবং সেইখানে এই যে যারা মাটির কুজো, মাটির ভাঁড়, থালা বাসন বানায়, ওগুলো আস্তে 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 করে পুড়ে পোড়া মাটির শক্ত রূপ ধারণ করে। তা এই যে উপমার ব্যবহার কি অসম্ভব ভালো। এখানে আবেগ, কি ভক্তি, কি নিবেদন এবং কি উপমার ব্যবহার, তো একদম কবিত্বের শীর্ষে গিয়ে পৌঁছেছে এই পদ। তাই অবশ্যই
শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের সম্পদ এবং নাগরিক মানুষের কাছেও, নাগরিক সাহিত্য পাঠকের কাছেও অমূল্য সম্পদ। শেষ দুটি লাইন শোনো। অন্তর সুখায় মোর কানহ অভিলাষে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে। এই যে ভণিতার মধ্যে আমরা দেখছি যে বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে, মানে বাসুলি দেবীকে বন্দনা করে চণ্ডীদাস এই গান রচনা করছেন। ভণিতায় আমরা বড়ু চণ্ডীদাসের নাম পাচ্ছি। এইবারে আমরা চলে যাব বৈষ্ণব পদাবলিতে। যে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন দেখলাম, সেই ঐতিহ্যের অনুসরণ করেই আমরা বৈষ্ণব পদ পাবো। বাংলায় কানুছাড়া গীত নেই। রাধাকৃষ্ণকে অবলম্বন করেই কবিরা তাদের মনের ভাব বারবার ব্যক্ত করেছেন। এইবার আমরা চৈতন্য পূর্ব যুগে যে কবিদের পাচ্ছি তারা দুজনেই অসাধারণ, অসামান্য, যাদের তুলনা হবে না। তারা হলেন বিদ্যাপতি ও চণ্ডীদাস। বিদ্যাপতি ও চণ্ডীদাস, দেখো, রাধাকৃষ্ণের প্রেমলীলাকে অবলম্বন করে বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে চতুর্দশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাসের সময়। আমি তোমাদেরকে আগেও বলছি, যেহেতু গীত গোবিন্দ বাংলায় লেখা নয়, তাই আমরা সেটাকে গ্রাহ্য করছি না বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে, ঠিক আছে। তবে এর পূর্ণ বিকাশ ষোড়শ শতকে। তাহলে তোমরা এটাও বলতে পারো যে বিদ্যাপতি এবং চণ্ডীদাস, এদের দুজনের মধ্যে চণ্ডীদাস বাঙালি, কিন্তু বিদ্যাপতি তো বাঙালি নন এবং তিনি বাংলাতে কাব্য রচনা করেননি। কেন তাহলে তার পদাবলী বাংলার অন্তর্গত হলো, বাংলা সাহিত্যের মধ্যে একটা স্থায়ী আসন গ্রহণ করলো? দেখো, তার প্রধান কারণ যেটা আমরা প্রথমেই বলবো সেটা হচ্ছে চৈতন্যদেব, যিনি মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন শুধু বৈষ্ণব সাহিত্যের নয়, সমস্ত বাংলা সাহিত্যের মাঝখানে, যার জন্য তাকে দিয়ে আমরা যুগ বিভাজন করছি, চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী। তিনি এই পদকর্তাদের পদ আস্বাদন করতেন পরম আনন্দে। কি বলছেন? বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ, এই তিন গীতে করায় প্রভুর আনন্দ। এটা শ্রী চৈতন্য চরিতামৃততে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখেছেন। এবার তোমরা আবার বলতে পারো যে ম্যাম, এখানে তো শ্রী গীত গোবিন্দের কথাও বলা হয়েছে, তাহলে কেন এটাকে গ্রহণ করা হলো না? এইবার তাহলে পরের কারণে আসি। বিদ্যাপতি ছিলেন মথুরার রাজসভার কবি এবং তিনি তার কাব্য ব্রজবুলি, তার যে রচনা করেছিলেন কাব্য, তার ভাষাটা ব্রজবুলি নামে প্রসিদ্ধ। কিন্তু তিনি কিন্তু ব্রজবুলি ভাষায় লেখেননি। বেসিক্যালি ব্রজবুলি বলে কোনো ভাষাই নেই, কোনো মৌখিক কোনো ভাষা নেই যার নাম ব্রজবুলি। তাহলে ব্রজবুলি ভাষা কোথা থেকে এলো? এটা অর্ধেক মথুরার ভাষা, হ্যাঁ, আর অর্ধেক বাঙালির মুখে 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 ভুল হতে হতে এই রকম রূপ ধারণ করেছে। এই যে আওধের যে ভাষা, সেই ভাষাটা বিদ্যাপতির লেখা যখন ন্যায় পড়তে যেত মথুরাতে, বাংলার থেকে ছেলেমেয়েরা, ছাত্ররা, তারা গিয়ে এই সুন্দর পদাবলী মুখে মুখে শিখে আসতো। এবং বাঙালি তো সবসময়ই কোনো শব্দই মানে একদম এক্স্যাক্ট উচ্চারণ করতে পারে না, বাঙালি নিজের মতন করে নেয় এবং এটাও কিছুটা নিজের মতন করে নিয়েছেন, যার ফলে মিষ্টি বাংলা ভাষা তার মধ্যে কিছুটা প্রভাব ফেলে এই ভাষাকে আরও সুমধুর করে তুলেছে। সেই জন্য ব্রজবুলি বাঙালির সম্পদ, কেননা বাঙালি ছাত্রছাত্রীরাই, ছাত্রী নয়, ছাত্র, বাঙালি ছাত্ররাই মুখে মুখে নিয়ে এসেছে এই ভাষা এবং এই পদগুলোকে বাংলায় নিয়ে এসছে। তাদের মুখের ভাষা মিশ্রিত হয়ে এই ব্রজবুলির আকার ধারণ করেছে এবং বাঙালির কাছে এর জনপ্রিয়তা সমধিক। তাই বিদ্যাপতি যদিও বাঙালি নন এবং তার কাব্য যদিও বাংলা ভাষায় লেখা নয়, তা সত্ত্বেও বিদ্যাপতির পদাবলী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। দ্বিতীয় জন হলেন চণ্ডীদাস। তিনি একদম সহজ সরল ভাষার সহজ সরল মরমিয়া কবি। আনুমানিক 1400 শতকে বীরভূম জেলার নানুরে তিনি জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ পরিবারে। তার পদে সহজিয়া ভাবধারায় মানবিক প্রেমের স্বরূপ কাম গন্ধহীন হয়ে একদম নিকশিত হেমের মতো, নিকশিত হেম মানে একদম নিখাদ সোনা, নিখাদ সোনার মতন তার পদগুলি একদম
সহজ কথায় সহজ ভাষায় প্রেমের আন্তরিকতাকে প্রকাশ করে। দেখো, এই যে বিদ্যাপতি এবং চণ্ডীদাস, এদের নিয়ে এক একটা স্বতন্ত্র ক্লাসের অপেক্ষা রাখে, কারণ এত সহজে দু এক কথায় এদের সম্পর্কে বলা যায় না। কিন্তু তৎসত্ত্বেও আমরা এখানে চৈতন্য পূর্ব যুগের সামগ্রিক আলোচনা করছি বলে এখানে আমরা অল্প কথায় সারছি। বিদ্যাপতি তার দুটো উপাধি আছে, এক হচ্ছে অভিনব জয়দেব, কেননা তিনি জয়দেবের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এবং জয়দেব ছিলেন বাঙালি, তাহলে বাংলার সঙ্গে মথুরার আদান প্রদান কতখানি বুঝতে পারছো। আর দ্বিতীয় তার যে উপাধি সেটা হচ্ছে মৈথিল কোকিল। মৈথিল কোকিল তার একটি কবিতাংশ, পদের অংশ আমরা পড়ছি, একটি পদ আমরা পড়ছি। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। ঝঞ্ঝা ঘন গরজন্তী সন্ততি, ভুবন ভরি বরিখন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ, সঘনে খরসর হন্তিয়া। সরি, দাঁড়াও, এখানে একটু সাদা লাগবে, এখানে একটা এরকম দাগ হবে, তারপরে 3, পয়া ত্রিপদীর ছন্দে এটা লেখা আছে, সেই জন্য এর এরকম 3। আচ্ছা, ঝঞ্ঝা ঘন গরজন্তী সন্ততি, ভুবন ভরি বরিখন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ। কেউ কেউ বিরহ দারুণ এখানে বলেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কাম দারুণের জায়গায় বিরহ দারুণ বলতে পছন্দ করতেন। সঘনে খরসর হন্তিয়া, কুলিশ শত শত, কুলিশ কুলিশ শত শত পাত মোদিত, ময়ূর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাওত ছাতিয়া, তিমির দিগ ভরি ঘোর যামিনী, অথির বিজুরি পাতিয়া, বিদ্যাপতি কহে কৈছে গোঙায়বি, হরি বিনে দিন রাতিয়া। আচ্ছা, এখানে দেখছি ভণিতাতে আমরা বিদ্যাপতির কথা পাচ্ছি, বিদ্যাপতির ভণিতা আমরা পাচ্ছি, এবং এখানে কি বলা হচ্ছে, রাধা তার মাথুরের পর্যায়ে এসে বলছেন যে সখী, আমার বিরহের কোনো অন্ত নেই। মিলনের পদে তার খুব কি বলবো মুনশিয়ানা ছিল। বিদ্যাপতি মিলনের পদে মিলনের চূড়ান্ত করে নিয়েছিলেন, তাই যেখানে কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে যায়, একদম চিরদিনের জন্য তিনি মথুরায় প্রবাসে চলে যান, সেই সময় রাধার যে বঞ্চনা, সেই হাহাকার এখানে একদম মূর্ত হয়ে উঠেছে। সেইখানে তিনি একদম বিজয় বৈজয়ন্তী উড়িয়ে দিয়েছেন বিদ্যাপতি মাথুরের পদে, এবং সেখানে তিনি বলছেন যে রাধা বলছে যে সখী, আমার দুঃখের কোনো শেষ নেই। এই ভীষণ ভরা বর্ষা মাস, ভাদ্র মাসের এই যে ভরা বর্ষা, এবং আমার ঘর, মন্দির মানে ঘর, আমার ঘর নিকুঞ্জের যে গৃহ তা শূন্য, এবং ঝঞ্ঝা খুব ঝড় হচ্ছে, ঘন ঘন বাজ পড়ছে, সারা পৃথিবী মেঘের গর্জনে ভরে গেছে, এবং আমার কান্ত মানে আমার প্রেমিক তিনি প্রবাসে, তিনি নেই। এই অবস্থায় কামদেব ঘন ঘন স্বর নিক্ষেপ করছেন আমার প্রতি। সঘনে খরসর হন্তিয়া, কুলিশ শত শত পাত মোদিত, চারিদিকে বাজ পড়ছে ঘন ঘন, সেই আনন্দে ময়ূরেরা নাচছে। মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাওত ছাতিয়া। প্রকৃতির চারিদিকে সম্পূর্ণতার ছবি, ময়ূর নাচছে, ডাহুকি ডাকছে, ডাহুক পাখি, দাদুরি মত্ত হয়েছে, কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে, চারিদিকে সম্পূর্ণতার ছবি, কিন্তু আমার জীবনেই খালি শূন্যতা। তিমির দিগ ভরি ঘোর যামিনী, অথির বিজুরিক পাতিয়া। এই জন্য বিদ্যাপতি বলছেন, ভণিতায় বিদ্যাপতি রাধাকে বলছেন যে কেমন করে তুমি কাটাবে হরি বিনা দিন রাতিয়া, দিন রাত কিভাবে হরিকে ছাড়া রাধা তুমি কাটাবে। এর মধ্যে কেমন করে
বৈধী ভক্তির কথা আছে, কৃষ্ণের প্রতি সমর্পণের কথা আছে, তাও বিশ্লেষণের অপেক্ষা রাখে। শুধু এইটুকু বলবো যে এই রাত্রি পৃথিবীর যে পার্থিব রাত্রি, বস্তুগত জগতের যে রাত্রি, হরি ছাড়া দিন রাত সেই অন্ধকার কি করে পার হওয়া যায়, তাকে ছাড়া কোনোভাবেই পার হওয়া যায় না। ভক্তির বিষয় আমরা চৈতন্য পরবর্তী যুগে পদাবলীর মধ্যে দেখব, এখানে ভক্তির তারতম্য আছে, বৈধী ভক্তি এবং রাগানুগা ভক্তি, সেটা আমাদের পরের আলোচ্য বিষয়, পরে আমরা কখনো আলোচনা করব অন্য ক্লাসে। কিন্তু এটুকু শুধু আমাদের জেনে রাখতে হবে যে চৈতন্য পরবর্তী বৈষ্ণব সাহিত্য এবং চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব সাহিত্যের মধ্যে অনেক পার্থক্য আছে। যেখানে চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব সাহিত্যের মধ্যে বিদ্যাপতি বা চণ্ডীদাসের কবিতার মধ্যে পদের মধ্যে আত্মসমর্পণ আছে এবং তিনি ঈশ্বর জেনে মুক্তির কামনা আছে, সেইখানে চৈতন্য পরবর্তী যুগে মুক্তির কামনাকে কৈতব প্রধান বলা হয়েছে। তারা মুক্তি চান না, তারা রাধা কৃষ্ণের যুগল বিগ্রহের সেবা করতে চান। আজকের জন্য এইটুকুনি বলাই যথেষ্ট। এর পরের টপিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের আরেকটা বিশেষ ধারা, অন্যরকম ধারা, একটা অন্যরকম বিশেষ ধারা, যেটা দেব মাহাত্ম্যমূলক এবং সমাজ চিত্র ভিত্তিক। আর মঙ্গল কাব্যই কিন্তু বাংলার প্রথম ও নিজস্ব কাহিনী কাব্য। এখানে বাংলার মৌলিকতা আমরা দেখতে পাচ্ছি। এই কাব্য পাঠ বা শ্রবণ করলে সব রকমের অকল্যাণ দূর হয় এবং যত মঙ্গল সর্ববিধ মঙ্গল লাভ হয়, এই রকম ধারণা থেকে এর নাম মঙ্গল কাব্য হয়েছে। আর মঙ্গল কাব্য না পালা হিসেবে গীত হতো, তবে এখানে সুরের ওপর প্রাধান্য দেওয়া হয়নি, গল্পের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। মঙ্গল কাব্যগুলোতে খুব সুন্দর সুন্দর গল্প আমরা পাই, বিশেষ করে মনসা মঙ্গল কাব্যে, এবং চৈতন্য পূর্ব যুগে এই মনসা মঙ্গল কাব্যটি আমরা খালি পাই। মঙ্গল কাব্যগুলোর যে ধরন, তাতে হচ্ছে প্রত্যেকটা মঙ্গল কাব্যেরই এক একজন নিজস্ব দেবতা আছেন। যেমন ধরো মনসা মঙ্গল কাব্যের দেবতা মনসা, চণ্ডী মঙ্গল কাব্যে চণ্ডী, ধর্ম মঙ্গল কাব্যে ধর্ম। কিন্তু এখানে লৌকিক দেবতাদের মধ্যে আমরা দেখতে পাই পৌরাণিক দেবতাদের সংমিশ্রণ ঘটেছে। পৌরাণিক এবং লৌকিক দেবতাদের সংমিশ্রণে বাঙালির নিজস্ব দেবতা কিন্তু মঙ্গল কাব্যের দেবতারা। এই যে আমি বললাম মনসা, চণ্ডী এবং ধর্ম ঠাকুর, এদের মধ্যে নারী দেবতারাই বেশি জনপ্রিয়, মনসা এবং চণ্ডী। এদেরকে নিয়ে একাধিক মঙ্গল কাব্য লেখা হয়েছে পরবর্তীকালে, চৈতন্য পরবর্তীকালে, অনেক পরে, তখন অবশ্য অন্নদা মঙ্গল রচনা হয়েছে, ভারতচন্দ্র রচনা করেছিলেন। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অনার্য এবং আর্যদের একটা মিশ্রণ, লৌকিক দেবী এবং পৌরাণিক দেবী, এদের মধ্যে একটা মিলমিশ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এর কিছু সামাজিক এবং ঐতিহাসিক কারণ ছিল। দেখো, এই যে বাঙালির যে এই যে চণ্ডী বলো বা মনসা বলো, এরা হচ্ছেন বাঙালির নিজস্ব দেবী এবং এরা কিন্তু এত সহজে প্রতিষ্ঠা পাননি। এদের প্রতিষ্ঠা লাভ করতে অনেক সংগ্রাম করতে হয়েছে। সেই সংগ্রাম আমরা এই কাহিনীগুলির, মঙ্গল কাব্যের কাহিনীগুলির মধ্যে দিয়ে দেখতে পাবো, যে মনসাকে কিভাবে উচ্চ সমাজে নিজের দাবি প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে চণ্ডীকে নিজের পূজা আদায় করতে হয়। এই জন্য তারা কৃপা করতে কার্পণ্য করেন না, আবার তারা যদি রুষ্ট হন তাহলে সর্বনাশ করতেও কিন্তু ছাড়েন না। এই রকম ক্রুদ্ধ দেবদেবীদের আমরা দেখতে পাই মঙ্গল কাব্যে। দেখো, যেহেতু আর্য দেবতাদের বিরুদ্ধে এই বিজয়, তাই জন্য এগুলোকে মঙ্গল কাব্য বলা হয়। এবং মঙ্গল আর একটি অর্থ কি না বিজয়। এমনকি কোনো কোনো মঙ্গল কাব্যে বিজয় নামটিও থাকে। যেমন আমরা দেখব যে, যেমন ধরো বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয়, এই যে দেখো কাব্যটির নাম মনসা বিজয়, বিপ্রদাস পিপ্লাইয়ের। আমরা দেখতে পাচ্ছি কার বিরুদ্ধে বিজয়? মনসা নিজের জীবনের যে যুদ্ধ, প্রতিষ্ঠা পাওয়ার যে যুদ্ধ, সেইখানে তিনি বিজয় লাভ করলেন। মনসা মঙ্গল কাব্যের প্রধান দেবতাকে মনসা। মঙ্গল কাব্যের দেবতারা হচ্ছেন মনসা, চণ্ডী, ধর্মমঙ্গল। তবে চৈতন্য পূর্ব যুগে আমরা মনসা দেবীকে কেন্দ্র করে মনসা মঙ্গল কাব্যই কেবল পাচ্ছি, তখনও পর্যন্ত অন্য মঙ্গল কাব্যগুলো আসেনি। দেখো, এখানে মনসার একটা ছবি আছে, তার দুই পাশে নেতা এবং তার অন্য সহচরী রয়েছে, এবং মনসার একটা চোখ কিন্তু কানা।
একটা চোখ নেই, কারণ মনসা শিবের কন্যা হিসেবে একাকার হয়ে গেলেন। এই যে লৌকিক দেবী, বাংলার নিজস্ব দেবী মনসা, কেননা এখানে সাপের ভয়, যেখানে যেখানে সাপের ভয় সেইখানে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই দেবতাকে পুজো করা হয়। যেমন মনসার সঙ্গে আমরা আরো কিছু সর্পদেবীর নাম পাই, যেমন জাঙ্গুলি, তারা, এই রকম। তো বলা হলো পৌরাণিক দেবতা শিবের বীর্যস্খলন থেকে পদ্ম পাতায় মনসার জন্ম হয়েছিল, কিন্তু চণ্ডী জানতেন না যে মনসা তাঁদেরই মেয়ে। এই মনসা পরবর্তীকালে যখন বাবার কাছে যান, শিব যখন তাকে নিয়ে যান, তখন চণ্ডী খুব রেগে গেছিলেন এবং তাকে সন্দেহ করতে লেগেছিলেন, এবং মনসাকে তিনি দুচক্ষে সহ্য করতে পারতেন না। একদিন নাকি মনসার সঙ্গে চণ্ডীর খুব বিরোধ হয়, সেই ঝগড়া করতে করতে চণ্ডী মনসার চোখ কানা করে দেন। এই জন্য চাঁদ সদাগর অনেক জায়গায় তাকে চ্যাংমুড়ি কানি বলে অভিহিত করেছেন বা সম্বোধন করেছিলেন। মনসা, আমি আবারও বলছি, একজন অনার্য দেবী, কেননা যেখানে সাপের ভয় সেখানে এই দেবী পূজিত হন। এবং মনসা মঙ্গল খুব সুন্দর একটি আখ্যান বহন করে। সব থেকে ভালো কাহিনী মনসা মঙ্গলেরই আছে। এই কাব্যের কাহিনী আবর্তিত হয়েছে মর্তলোকে মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। কিভাবে তিনি নিজের পুজো পাবেন উচ্চ সমাজের কাছ থেকেও। দেখো, তুর্কি আক্রমণ বাংলা সমাজে একটা বড় রদবদল ঘটিয়েছিল। আমি এই যে একটু আগে আলোচনা করলাম, এই যে বাংলা সাহিত্যের যে অন্ধকার যুগ, সেই সময় আসলে তুর্কি আক্রমণ ঘটেছিল। যখন বলা হয়, দেখো, তার আগে বাংলায় প্রাচীনকালে কিন্তু পালদের রাজত্বকালে বৌদ্ধ প্রভাব ছিল। বৌদ্ধদের এখানে বেশ প্রতিপত্তি ছিল। পাল রাজারা বৌদ্ধ ছিলেন এবং তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হলেও অন্য ধর্মের প্রতিও তারা সহিষ্ণু ছিলেন। কিন্তু যখন সেন রাজারা এলেন, তখন ব্রাহ্মণ্য ধর্মের প্রতিপত্তি হয় এবং বৌদ্ধরা তখন গা ঢাকা দিতে বাধ্য হয়। এরপরে যখন তুর্কি আক্রমণ ঘটে, সেই সময় কিন্তু লক্ষণ সেন হেরে গেছিলেন এবং পিছন দিয়ে পালিয়ে গিয়েছিলেন। কেন পালিয়ে গেছিলেন তার প্রতি কিন্তু প্রজাদের সমর্থন ছিল না, কেননা মানুষকে তারা ব্রাহ্মণ্য ধর্মকে তুলে ধরতে গিয়ে যারা অব্রাহ্মণ্য ধর্মের মানুষজন, তাদেরকে তারা নিচু করে রেখেছিলেন, তাদেরকে সরিয়ে রেখেছিলেন। কাজেই সমাজে যখন একটা বিরাট বিপ্লবের সময় এলো, তাদেরকে কিন্তু পাশে পেলেন না। আর সেই জন্যই এরপরে যখন এখানে মুসলমান সাম্রাজ্য স্থাপিত হলো, তখন উচ্চ পর্যায়ের ব্রাহ্মণ যারা ছিলেন, উচ্চ সমাজের যারা হিন্দু ছিলেন, তারা অনুভব করলেন যে নিম্ন বর্গের মানুষকে, অনার্যদের কাছে টেনে নেওয়া দরকার। এবং তখনই এই মিলমিশের একটা প্রয়াস আরম্ভ হলো। তার একটা প্রয়াস হচ্ছে মঙ্গল কাব্য, যেখানে লৌকিক দেবীদের আর্যায়ন হচ্ছে, এবং আরেকটা প্রয়াস হচ্ছে অনুবাদ কাব্য, যেখানে আবার আর্য দেবতাদের লৌকিক বা আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হচ্ছে। আমরা একটু পরেই সেটা দেখব। তার আগে মনসা মঙ্গল সম্পর্কে আমরা আরেকটু আলোচনা করি। এখানে প্রধান চরিত্র হচ্ছেন চাঁদ সদাগর। চাঁদ সদাগর কিন্তু উচ্চ শ্রেণীর প্রতিভু। বণিক সম্প্রদায় রয়েছে মঙ্গল কাব্যের মধ্যমণি হয়ে। আমরা বেশিরভাগ সময়ই নায়ক নায়িকাদের দেখব তারা বণিক সমাজ থেকে আসছেন, এবং চাঁদ সদাগর তিনি একজন বড় বণিক, যিনি দেশে বিদেশে তার সপ্তডিঙা মধুকর নিয়ে বাণিজ্য করেন। খুব জনপ্রিয় মনসা মঙ্গলের কাব্য কাহিনী। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে মনসার পূজা তিনি করবেন না, কারণ তিনি শিবের পূজারী। তিনি বলেন, যেই হাতে পুজি আমি দেব শূলপানি, সেই হাতে না পুজিব চ্যাংমুড়ি কানি। সেই জন্য মনসা তার পিছনে লেগে পড়েন, এবং এইবারে দেবতার মানুষ একটা দারুণ লড়াই শুরু হয়ে যায়। মনসা তার ছেলেদেরকে মেরে দেন, সপ্তডিঙা মধুকর ডুবিয়ে দেন, চাঁদ সদাগরকে পথে পথে ঘুরিয়ে পথের ভিখিরি বানিয়ে ছাড়েন। তা সত্ত্বেও চাঁদ সদাগর কিছুতেই পুজো করবেন না মনসাকে। শেষ পর্যন্ত তার ছোট ছেলে লক্ষিন্দর, সব থেকে প্রিয় পুত্র, তাকে বিয়ের রাতেই সাপের কামড়ে মেরে দেয়। এবং বেহুলা সেই সতী তার স্বামীর দেহ নিয়ে গাঙ্গুরের জলে ভেসে যান। দেবতাদের সভায় গিয়ে তার নাচ এবং গানের দ্বারা দেবতাদের মুগ্ধ করে শিবের থেকে বর চেয়ে শেষ পর্যন্ত বাঁচিয়ে নিয়ে আসেন নিজের স্বামীকে। শ্বশুরের সমস্ত লুপ্ত সম্পত্তি উদ্ধার করেন এবং তার ছেলেদের বাঁচিয়ে তোলেন। কিন্তু শর্ত একটাই, চাঁদ সদাগরকে দিয়ে
মনসার পূজা করাতে হবে। শেষ পর্যন্ত চাঁদ সওদাগর মনসার পূজা করতে রাজি হলেও তিনি ডান হাতে পূজেন না, তিনি বাঁ হাতে পিছন ফিরে বসে একটু ফুল ছুঁড়ে দেন, তাতেই মনসা খুশি হন এবং সেই থেকে সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে মনসা পূজার প্রচলন হয়। এটাই হচ্ছে এর গল্প। এখানে এই সমস্ত গল্পকে অবলম্বন করে সেই সময়কার যে সমাজ, মানসিকতা, আচার অনুষ্ঠান, অর্থনীতি, এগুলো সম্পূর্ণ অনুপুঙ্খভাবে বর্ণিত হয়েছে। চাঁদ সওদাগর শুধু এই কাব্যে না, বরঞ্চ সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ চরিত্র। কেননা নিজ পুরুষকারে চাঁদ সওদাগর দেবতাদের সঙ্গেও যুদ্ধ করতে পারে। বেহুলা লক্ষিন্দরের করুণ উপাখ্যানটিও তার মানবিক আবেদনের কারণে বাঙালি সমাজে জনপ্রিয় এবং বেহুলা বাঙালি মেয়েদের একদম নয়নের মণি। তাহলে আমরা বুঝতে পারছি যে মঙ্গল কাব্য বাঙালি এবং বাংলা সমাজের পরতে পরতে জড়িয়ে আছে। চৈতন্যপূর্ব যুগে আমরা মনসা মঙ্গলের 3 জন কবিকে পাচ্ছি। দেখো, অনেক কবিদের মধ্যে এই 3 জন চৈতন্য পূর্ব যুগের। এক হলেন বিজয়গুপ্ত, একজন হলেন নারায়ণ দেব, আরেকজন হলেন বিপ্রদাস পিপলাই। 3 জনই খুব শক্তিশালী কবি। তার মধ্যে বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কবি। তোমাদের মনে রাখতে হবে মনসা মঙ্গলের আদি কবি হলেন কানাহরি দত্ত, কিন্তু তার শুধুমাত্র উল্লেখটুকুনি আমরা পাই পরবর্তীদের কাব্যে, কিন্তু তার রচিত নির্ভরযোগ্য কোনো প্রাচীন পুঁথি পাওয়া যায়নি। বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কবি, তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তার কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ। পদ্মপাতায় জন্মেছিলেন মনসা, তাই তার আরেক নাম পদ্মা। তার কাব্যের ভণিতা থেকে আমরা তার কাব্য রচনার একটা কাল জানতে পারি এবং সেটা হচ্ছে 1494 খ্রিস্টাব্দ। এ থেকে অনুমান করা হয় যে বিজয়গুপ্ত পঞ্চদশ শতকের মধ্যভাগে আবির্ভূত হয়েছিলেন বরিশালের ফুল্লশ্রী গ্রামে। বরিশালের ফুল্লশ্রী গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে সনাতন এবং মায়ের নাম হচ্ছে রুক্মিণী। নারায়ণ দেব, তিনিও পূর্ববঙ্গের কবি। তার জন্ম আবার কিশোরগঞ্জের দেববোর গ্রাম বলে একটা গ্রাম আছে সেখানে। তার পিতার নাম নরসিংহ আর মায়ের নাম হচ্ছে রুক্মিণী। নারায়ণ দেবের উপাধি ছিল সুকবি বল্লভ। মোটামুটি পঞ্চদশ শতকের শেষ পাদ থেকে ষোড়শ শতকের প্রথম পাদের মধ্যে তিনি তার পদ্মাপুরাণ রচনা করেন। এর নামও পদ্মাপুরাণ। মোটামুটি ভাবে যারা ওপার বাংলার মানুষ, যারা পূর্ববঙ্গের মানুষ, তাদের মনসা মঙ্গলগুলোর নাম হচ্ছে পদ্মাপুরাণ। আর বিপ্রদাস পিপলাই, ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের কবি। 24 পরগনার বাদুড়িয়া গ্রামে তার জন্ম হয়। তার বাবার নাম হচ্ছে মুকুন্দ। তার কাব্যের নাম কিন্তু মনসা বিজয়, যেটা আমরা আগেই উল্লেখ করেছি। কেননা মনসা কিভাবে তার জীবন যুদ্ধে পুজো পাওয়ার লড়াইয়ে বিজয় লাভ করলেন। তার কাব্যে কি আছে যে জন্য তার কাব্য বিখ্যাত? চাঁদ সওদাগরের বাণিজ্য পথ একদম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে এবং এই ভৌগোলিক বর্ণনা হুগলি, সপ্তগ্রাম এবং সরস্বতী নদীর নিম্নাঞ্চলের একটা বিস্তৃত বিবরণ আমরা সেখান থেকে পাই। তাহলে আমরা মঙ্গল কাব্য সম্পর্কে জানলাম। এবারে আমরা জানবো অনুবাদ সাহিত্য সম্পর্কে। এটা তৃতীয় ধারা। তাহলে আমরা দেখলাম প্রথমে বৈষ্ণব সাহিত্য, তারপরে মঙ্গল কাব্য, এবারে দেখছি আমরা অনুবাদ সাহিত্য। মধ্যযুগের বাংলা সাহিত্যে ভারতের সংস্কৃত মহাকাব্য ও অন্যান্য গ্রন্থগুলি থেকে বাঙালির জন্য বাঙালির মতো করে বাংলায় গ্রন্থগুলি অনুবাদ করার একটা ধারা শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল? এইখানে আমি বিস্তৃত করে কারণটা দিচ্ছি। দেখো, তুর্কি বিজয়ের প্রথম 200 বছরের অরাজকতার অবসানে অনুবাদ সাহিত্য শুরু হয়েছিল। যখন মুসলিম শাসন এখানে শুরু হলো, তার প্রথম 200 বছর খুব অরাজকভাবে কেটেছে। তখন সাহিত্য সৃষ্টি সম্ভব ছিল না। তারপরে যখন মোটামুটি এদের সঙ্গে ওদের সঙ্গে মোটামুটি একটা মিলমিশ হয়ে গেল, একটা স্থিতাবস্থা এলো, তখন আবার সাহিত্য রচনা শুরু হলো এবং চৈতন্য প্রভাব বিস্তারের আগে সূচনা হয়েছিল। তুর্কি বিজয়ের ফলে পরাভূত হিন্দু শক্তি ধর্মীয় সাংস্কৃতিক প্রতিরোধের একটা চেষ্টা করেছিল। ফলে অভিজাত ব্রাহ্মণ্য সংস্কৃতি
তথাকথিত অনভিজাত সংস্কৃতিকে কাছে টানার চেষ্টা করছিল, যাতে এতদিন যাদেরকে সেন রাজাদের সময় তারা দূরে দূরে করে রেখেছে, অস্পৃশ্য অসুচি করে রেখেছে, এদেরকে আমরা কোথায় পাই? চর্যা পদে পাই। যে ছই ছই যাহস ব্রাহ্মণারিয়া, এই যে অন্তজ শ্রেণীর মানুষেরা যাদেরকে তারা একদম অচ্ছুত করে দিল, সমাজের থেকে বের করে দিল, সেই সব বৌদ্ধ এবং আরও অন্যান্য ধর্ম সম্প্রদায়ের যে মানুষেরা, তারা ব্রাহ্মণ ছাড়া আরও যারা ছিল ব্রাহ্মণের দর, তারা সব এই রকম অন্তজ শ্রেণীর মধ্যে পড়ে গেছিল। সেই অন্তজ শ্রেণীর মানুষদের জীবনচর্যা আমরা চর্যা গীতিকাতে পেয়েছিলাম। এখন দেখা যাচ্ছে তারাই আবার নতুন করে মিলমিশের প্রয়োজন অনুভব করছেন। কেন করছেন? তারা দেখলেন যে যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, তাহলে বিপদের দিনে কিভাবে বিপদ হুড়মুড় করে চলে আসে এবং কোনো সহায়তা পাওয়া যায় না। কাজেই ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং অব্রাহ্মণ্য আর্যেতর সংস্কৃতির মিশ্রণ খুব প্রয়োজন তারা মনে করছিলেন। এই মিশ্রণের ফলে নতুন বাঙালি জাতি গড়ে উঠতে শুরু করেছিল। তাদের সামনে পৌরাণিক হিন্দু ধর্মের আদর্শও তো তুলে ধরা জরুরি ছিল। একটা আদান প্রদান তখনই সম্পূর্ণ হয় যখন অনার্য দেবদেবীরা আর্যায়িত হচ্ছেন, আবার আর্য যে মহাকাব্যগুলি, আর্য যে সম্পদ, আর্যদের যে সংস্কৃত ভাষার যে সম্পদ, তা লৌকিক ভাষায়, তাহলে এই তো অনুদিত হচ্ছে এবং একটা আদান প্রদান, একটা সাংস্কৃতিক আদান প্রদান গড়ে উঠছে, যার মধ্যে দিয়ে বাঙালি জাতি নতুন করে গড়ে উঠছে। দেখো আমরা দেখতে পাচ্ছি পৌরাণিক আদর্শটি তুলে ধরাও জরুরি ছিল। এখানে হিন্দুত্বের বন্ধন সূত্র হয়ে রইল পুরাণাশ্রিত ভাবনা ও আদর্শবোধ। তাহলে এই যে বাঙালির চরিত্রের যে আদর্শবোধ, সেটা কোথা থেকে আসবে? সেটা এই পৌরাণিক মহাকাব্যগুলো থেকে এলো। অতএব অনুবাদের প্রাথমিক আবেগে তার ঐতিহাসিক ভূমিকা নিঃসন্দেহে প্রধান প্রেরণা। একটা ঐতিহাসিক কারণে, একটা সময়ের প্রয়োজনে কিন্তু এই অনুবাদের, বিশেষ করে সংস্কৃত থেকে রামায়ণ, মহাভারত, ভাগবত, এগুলো অনুবাদের একটা অত্যন্ত প্রয়োজনীয়তা অনুভব করা গেল এবং সেই কারণেই অনুবাদ হতে লাগলো। কিন্তু তোমাদেরকে বলবো একটা কথা, যে চৈতন্য পূর্বযুগের অনুবাদে আমরা কিন্তু মহাভারতের অনুবাদ পাইনি। আমরা পাচ্ছি শুধুমাত্র কৃত্তিবাসী রামায়ণ ও মালাধর বসুর ভাগবতের অনুবাদ। এই দুটোই কেবল চৈতন্য পূর্বযুগে আমরা অনুবাদ সাহিত্যের ধারায় পাচ্ছি। কবি কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী। যদিও আমরা কৃত্তিবাসী রামায়ণ নামে তাকে চিনি এবং আমাদের ঘরে ঘরে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃত্তিবাসী রামায়ণ পঠিত হয়, যার মধ্যে একদম বাঙালির চরিত্র, বাঙালির জীবন একদম মহাকাব্যের আকারে, মহাকাব্য তো নয় পাঁচালী, কিন্তু পাঁচালী তখন একমাত্র বাহন এবং এর সব থেকে ভালো অনুবাদ বোধহয় পাঁচালীতেই হয়েছে। বাঙালির বৈশিষ্ট্যটি সেখানে ধরা পড়েছে। রামায়ণ নামে, যদিও তা কৃত্তিবাসী রামায়ণ নামে অধিক পরিচিত। কৃত্তিবাস নদিয়া জেলার ফুলিয়া গ্রামে বাস করতেন। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে বোর্ডটার মধ্যে যেমন ঔকার পড়ে না, তেমনি ফও শব্দটা পড়ে না। এখানে ফয় হস্যু ফুলিয়া। তোমরা সবাই জানো ফুলিয়াতে তার মূর্তি পর্যন্ত আছে। ফুলিয়াতে তিনি বাস করতেন। গৌড়েশ্বর গণেশের পৃষ্ঠপোষকতায় তিনি বাল্মীকি রামায়ণের সহজবোধ্য বাংলা পদ্যানুবাদ করেছিলেন। দেখো, বাঙালির মানসিকতার উপর তিনি বাঙালির মানসিকতাকে বুঝে, বাঙালি যেই রকম সুর করে পড়তে ভালোবাসে সেটা বুঝে সেই রকম ভাবে তিনি অনুবাদ করেছিলেন এবং বাঙালির চরিত্র সেখানে প্রতিফলিত হয়েছিল। এই জন্যই কিন্তু কৃত্তিবাসী রামায়ণ বাঙালির নিজস্ব সম্পদ হয়ে উঠেছিল এবং আজও পর্যন্ত বাঙালির প্রাণের সম্পদ হয়ে রয়েছে। বাঙালির আবেগ, অনুভূতি ও রুচির দিকে লক্ষ্য রেখে সর্বজনবদ্ধ পদ্যে মূল সংস্কৃত রামায়ণের ভাবানুবাদ করায় কৃত্তিবাসী রামায়ণের ব্যাপক জনপ্রিয়তা ঘটে। কৃত্তিবাস তার অনুবাদে বাল্মীকি রামায়ণ যে শুধু অনুবাদ করেছেন তা নয়, তার থেকে যেমন উপাদান নিয়েছেন তেমনি বাল্মীকি রামায়ণের বাইরেও অনেক গ্রন্থ থেকে তিনি অনুবাদের উপকরণ নিয়েছেন। কৃত্তিবাস পণ্ডিত মানুষ ছিলেন, সংস্কৃতজ্ঞ ছিলেন, কাজেই তিনি জৈমিনী ভারত, অদ্ভুত রামায়ণ ইত্যাদি একাধিক উপাদান থেকে যেমন আখ্যান অংশ সংগ্রহ করেছেন, তেমনি বাংলার সামাজিক রীতিনীতি,
লৌকিক জীবনের নানা অনুষঙ্গের প্রবেশ ঘটিয়েছেন, যেমন অন্নপ্রাশন, রামের অন্নপ্রাশন, এরকম একাধিক ঘটনা আছে। যখন অত্রিমণির পত্নীর সঙ্গে সীতা দেখা হচ্ছে, তাকে যে সিঁদুর পরিধান, এরকম একাধিক অজস্র অনুষঙ্গ আছে। বাঙালিত্ব সেখানে প্রতিফলিত হয়েছে। জীবনের নানা অনুষঙ্গ এবং সংস্কৃত রামায়ণের একটা বঙ্গীকরণ তিনি ঘটিয়ে ফেলেছেন শ্রীরাম পাঁচালীর মধ্যে দিয়ে। এবারে মালাধর বসু এবং তার ভাগবত সম্পর্কে জানবো। দেখো, রামায়ণ এবং মহাভারত যেমন কাহিনী প্রধান, ভাগবত কিন্তু তেমনি একটি দর্শন এবং তত্ত্ব প্রধান গ্রন্থ, একটি তাত্ত্বিক গ্রন্থ। কাজেই রামায়ণ মহাভারতের গল্প বাঙালির যতটা রুচি অনুযায়ী হবে, ভাগবত কিন্তু সেরকম হবে না। সেটাও মালাধর বসু বুঝতে পেরেছিলেন। মালাধর বসু পঞ্চদশ শতাব্দীতে ভাগবত অনুবাদ করেন এবং তার কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। অষ্টাদশ মহাপুরাণ, কারণ আমরা জানি 18টা মহাপুরাণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভাগবত। তার অবলম্বনে এই কাব্যটির আরেকটি নাম আছে, তা হচ্ছে গোবিন্দ মঙ্গল। মালাধর বসুর আগে কেউ কিন্তু সংস্কৃত থেকে বাংলা অথবা অন্য কোনো আঞ্চলিক ভাষায় ভাগবত অনুবাদ করেননি। সেই দিক থেকে দেখতে গেলে মালাধর বসু এই ভাগবত অনুবাদ ধারার প্রবর্তক। ভাগবত এত কঠিন, এত তত্ত্বের ভারে ভারাক্রান্ত, কেউ হাতই দেননি তাতে। তিনি মধ্যযুগের বাংলা ভাষায় প্রচলিত, আমি বলছি মধ্যযুগে যেটা সহজবোধ্য ছিল, সর্বজন গ্রাহ্য ছিল, সেটা হচ্ছে পাঁচালী। এই পাঁচালীর মধ্যে দিয়েই তারা সব থেকে বেশি মানুষের মধ্যে পৌঁছতে পেরেছেন। এই পাঁচালীর মধ্যে দিয়েই তিনি কিন্তু ভাগবতেরও অনুবাদ করলেন। পাঁচালীর ঢঙে তিনি ভাগবত অনুবাদ করলেন। দাঁড়াও 1 মিনিট। পাঁচালীর ঢঙে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন। কৃত্তিবা সোজা শ্রীরাম পাঁচালীর মতো তার শ্রীকৃষ্ণ বিজয়েও বাঙালিয়ানা এবং বাঙালি সমাজের প্রতিচ্ছবি দেখা যায়। যদি তা না দেখা যেত তাহলে কি বাঙালি গ্রহণ করতো না। বাঙালির প্রাণের সামগ্রী যদি হতে হয় তাহলে তাতে বাঙালিয়ানা থাকতে হবে। এখন দেখো, ভাগবত বিরাট বপু, একটা বিশাল গ্রন্থ, তার 12টা স্কন্ধ। এত যদি অনুবাদ করে, এত যদি তত্ত্বকথা, এত দর্শন যদি ভারাক্রান্ত করে ফেলে, তাহলে তার ভার কিন্তু পাঁচালী বইতে পারবে না, আর বাঙালিও বইতে পারবে না। বাঙালি গল্প প্রিয়, তারা গল্প শুনতে ভালোবাসে এবং তত্ত্বকথা যতটুকুনি গল্পের সাপোর্টে থাকে, গল্প যতটা সাপোর্ট দেয় ততটাই তত্ত্বকথা গ্রহণ করতে পারে। আর এই অনুবাদগুলি কাদের জন্য করা হচ্ছে? আপামর মানুষের জন্য। যদি সেই পণ্ডিতই প্রয়োগ করা হবে তাহলে কি আর নিম্নবর্গের মানুষকে কাছে টানা যাবে না তো। সেই জন্যই সর্বজনবোধ্য হতে হবে, সহজ হতে হবে এবং সকলের পক্ষে মনোরঞ্জকও হতে হবে। এত কিছু কবিদের খেয়াল রাখতে হয়েছে। সেই জন্য পুরো 12টা স্কন্ধের যে ভাগবত, সেটা কিন্তু অত্যন্ত বিচক্ষণের মতো মালাধর বসু সেটা কিন্তু অনুবাদ করেননি। তিনি কতটুকুনি করেছেন? কেবলমাত্র 10ম এবং 11দশ স্কন্ধ, যেখানে কৃষ্ণের জীবনের গল্পগুলো মূলত রয়েছে, সেইটা তিনি অনুবাদ করেছেন। 10ম স্কন্ধে কি আছে? শ্রীকৃষ্ণের জন্ম থেকে দ্বারকা লীলা পর্যন্ত। এবং 11দশ স্কন্ধে কি রয়েছে? কৃষ্ণের কাহিনীর যে সামান্য অংশ রয়েছে সেটাই তিনি গ্রহণ করেছেন এবং বিস্তারিত তত্ত্বকথা তিনি বাদ দিয়ে কাহিনীর উপর জোর দিয়েছেন। এটাই দরকার ছিল সেই সময়টায়। এছাড়া তিনি ভাগবত ছাড়া অন্যান্য যেখান থেকে উপাদান গ্রহণ করেছেন সেটা হচ্ছে বিষ্ণু পুরাণ এবং হরিবংশ। সেখান থেকে তিনি বৃন্দাবন লীলা নিয়েছেন। ভাগবতে কিন্তু রাধার কথা খুবই কম রয়েছে। কাজেই বৃন্দাবন লীলা, যেটা আমি বললাম যে রাধা কৃষ্ণের প্রেম কথা বাঙালির প্রাণের সামগ্রী, কাজেই সেটা তো নিতেই হবে বাঙালির ভাগবত অনুবাদে। সেটা তিনি কোথা থেকে নিলেন? বিষ্ণু পুরাণ এবং হরিবংশ থেকে নিলেন। বৃন্দাবন লীলা, রাসলীলা, নৌকা লীলা, দান লীলা, এই যে গল্পগুলো, এগুলো আমরা শ্রীকৃষ্ণ কীর্তনেও পড়েছি এবং ভাগবতেও কৃষ্ণের কথা হবে, অথচ এইগুলো থাকবে না। তা কি হয়? বাঙালি কি তাকে গ্রহণ করবে না। কাজেই সেই গল্পগুলো
তিনি তার কাব্যের মধ্যে যোগ করলেন অত্যন্ত বিচক্ষণের মতন। এবং চতুর্দশ শতাব্দীর আগে থেকে বাংলায় প্রচলিত রাধাকৃষ্ণ বিষয়ক যে লোককথা, লোক যে গাথা, সেখান থেকেও তিনি উপাদান সংগ্রহ করেছেন। আর এই কাব্যে ভাগবতে কিন্তু কৃষ্ণের ঐশ্বর্য লীলা, এখানে একটা ঐকার হবে, অনেক কিছুই এখানে বাংলা হরফ পড়ে না, আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে বোঝার চেষ্টা করবে কেমন। কৃষ্ণের ঐশ্বর্য লীলা গুরুত্ব পেয়েছে। দেখো আবার বলছি, ভাগবত যেহেতু তত্ত্বপ্রধান এবং দর্শন প্রধান গ্রন্থ, সেখানে ঐশ্বর্য, কৃষ্ণের ঐশ্বর্যময় যে রূপ, তিনি যে রূপ দেখিয়েছিলেন অর্জুনকে, সেই ঐশ্বর্য রূপের এখানে প্রকাশ ঘটেছে। এবারে একটা খুব কি বলবো ইন্টারেস্টিং একটা তথ্য, যে এতক্ষণ পর্যন্ত যে কবিদের সম্পর্কে আমরা পড়লাম, তাদের আত্মপরিচয় অংশে সাল তারিখ আমরা খুব একটা পাইনি লিখিত আকারে। কবিরা কিন্তু নিজেদের জন্ম তারিখও এবং নিজেদের সময়কালও কবে থেকে লেখা শুরু করছেন সেগুলো কখনো কখনো ভণিতায় লিখে যেতেন। সেটা আমরা এই দেখছি যে প্রথম স্পষ্ট করে তারিখের উল্লেখ করছেন মালাধর বসু, তিনি এত বিচক্ষণ, লিখছেন কি দেখো, 1395 শকে গ্রন্থ 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হইল সমাপন। তার মানে কি, রচনা শুরু হয়েছে শকাব্দের হিসাব এখানে দেওয়া আছে, 1395 শকাব্দে লেখা শুরু হয়েছে, যেটা হচ্ছে 1473 খ্রিস্টাব্দ, এবং শেষ হচ্ছে 1402 শকাব্দে, অর্থাৎ যেটা 1480 খ্রিস্টাব্দ। একদম স্পষ্টাক্ষরে তিনি লিখে গেছেন, কোথাও কোনো ভুল হবার সম্ভাবনা নেই যে তারিখ কবে থেকে তিনি লেখা শুরু করেছেন, কবে থেকে ভাগবত অনুবাদ শুরু করেছেন এবং কবে সমাপন করলেন। কাব্যের কাহিনী বিন্যাসের ক্ষেত্রে মালাধর বসু ভাগবত পুরাণকে অনুসরণ করেননি, আমরা আগেই বলেছি। শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাহিনী, সেটা আদ্য, মধ্য এবং অন্ত, এই তিনটি পর্বে বিন্যস্ত, আদ্য, মধ্য এবং অন্ত। আদ্য কাহিনীতে কি আছে? শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা। মধ্য কাহিনীতে কি আছে? শ্রীকৃষ্ণের মথুরা লীলা, মানে তার মধ্য জীবন যেখানে। এবং অন্ত কাহিনীতে আছে শ্রীকৃষ্ণের দ্বারকা লীলার কাহিনী বর্ণিত হয়েছে। আর তত্ত্বকথা ততটুকুই নেওয়া হয়েছে যতটুকুনি কাহিনীর জন্য প্রয়োজন, তার বেশি নয়, সেটুকুনি তিনি গ্রহণ করেছেন। কিন্তু একটা কথা জেনে রেখো, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, মালাধর বসুর যে অনুবাদ, সেটাও কিন্তু চৈতন্যদেবের কাছে প্রিয় ছিল। কতটা প্রিয় ছিল সেটা দেখো, মালাধর বসু গৌড়ের সুলতানের কাছে গুণরাজ খাঁ বা গুণরাজ খাঁ উপাধি লাভ করেছেন, এটাও তিনি নিজেই বলেছেন। কিন্তু কোন গৌড়েশ্বরের কাছ থেকে লাভ করেছেন সেই নামটা তিনি উল্লেখ করেননি। পণ্ডিতেরা মনে করেন রুকনুদ্দিন বরবক শাহর কাছ থেকে তিনি লাভ করেছিলেন। সেই সময় বাংলার সিংহাসনে রুকনুদ্দিন বরবক শাহ ছিলেন, অধিষ্ঠিত ছিলেন। এবারে মালাধর বসুর প্রপৌত্র ছিলেন সত্যরাজ খাঁ। তিনি তো গুণরাজ খাঁ উপাধি পেয়েছেন, তার পৌত্রের নাম ছিল সত্যরাজ খাঁ। এই সত্যরাজ খাঁ আবার চৈতন্যদেবের পার্ষদ ছিলেন। তো তাকে চৈতন্যদেব কি বলছেন, সেই শ্রদ্ধাবোধ থেকে, মালাধর বসুর প্রতি এতখানি শ্রদ্ধা, তার কাব্যে একটা পংক্তি ছিল, নন্দেন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। এখানে ঠিক যেন মনে হয় চৈতন্যদেবের কথাই অনুরণিত হচ্ছে। এই পংক্তিটা চৈতন্যদেবের বিশেষ প্রিয় ছিল, কেননা চৈতন্যদেবও সেই রকম ভাবেই কৃষ্ণকে দেখতেন, তার প্রাণনাথ, প্রাণেশ্বর হিসেবে। নন্দেন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, রাধা ভাবে ভাবিত শ্রী চৈতন্যদেব কৃষ্ণকে তার প্রাণনাথ হিসেবে দেখতেন। এবং তার প্রতিধ্বনি যখন তিনি মালাধর বসুর ভাগবতে দেখতে পেলেন, সেই কাব্য তার প্রাণের সামগ্রী হয়ে উঠল। এবং এত শ্রদ্ধা ছিল শুধু মালাধর বসুর প্রতি নয়, তার গ্রামের প্রতি পর্যন্ত, যে তিনি সত্যরাজ খানকে এই কথা বলেছিলেন, তোমার কা কথা তোমার গ্রামের কুকুর, সেহ মোর প্রিয় হয় অন্য জন দূর। এটাও শ্রী চৈতন্য চরিতামৃততে কৃষ্ণদাস কবিরাজ বর্ণনা করেছেন। তিনি বলছেন সত্যরাজকে যে তুমি আমার প্রিয় নও, তোমাকে তো বাদই দাও, তোমার গ্রামের যে কুকুর সেও আমার প্রিয়। আর অন্য কথা তো
সেও আমার প্রিয়, আর অন্য কথা তো বাদই থাকুক, যা তোমাকে এতটাই আমি ভালোবাসি। তোমার গ্রাম এবং গ্রামের প্রত্যেকটা প্রাণী আমার বড় প্রিয়, বড় কাছের। তার কারণ এই মালাধর বসু, মালাধর বসুর ভাগবত চৈতন্যদেবের দ্বারা সমাদৃত হয়েছিল। তাহলে আমরা দেখছি যে চৈতন্য পূর্ব যুগের যে সাহিত্য আমরা পেলাম বিশেষত বৈষ্ণবীয় ভাবধারার, তা চৈতন্যদেবের দ্বারা আস্বাদিত হয়েছে, গৃহীত হয়েছে এবং সম্মানিত হয়েছে। এই হলো আমাদের মোটামুটি ছোট করে চৈতন্য পূর্ব যুগ সম্পর্কে একটা ধারণা গ্রহণ। চৈতন্য পরবর্তী যুগ পড়তে হলে আমাদের প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে পড়াটাই বাঞ্ছনীয়, কেননা সেইখানে বিশাল, কেননা চৈতন্যদেব নিজেই বাংলা সাহিত্যের উপর এত গভীর প্রভাব বিস্তার করেছিলেন, সেটাও না জানলে আমাদের জানা সম্পূর্ণ হবে না। সকলকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং পরের ক্লাসটি অবশ্যই দেখো।